শ্রেণীর ভৌতবিজ্ঞানের অধ্যায় ৩ পদার্থের গঠন ও ধর্ম এই অধ্যায়ের প্রথম পর্বের আলোচনা আমরা শুরু করব। প্রথমেই এখানে আমরা জেনে নেব চাপ কাকে বলে। দেখো, আমরা চাপ কাকে বলে এটা ন্যূনতম আমরা পড়ে এসেছি। তো আমরা সকলেই জানি কোনো একটা তলের উপর যদি একটা তল কল্পনা করি এবং সেই তলটির মধ্যে একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রযুক্ত হবে তাকে আমরা চাপ বলবো। ঠিক আছে, তরল যদি হয় সেই ক্ষেত্রে যে তরলের মধ্যে কোনো একক ক্ষেত্রফলের যে পরিমাণ বল প্রযুক্ত হবে তরল দ্বারা সেটাকে তরলের চাপ বলবো। ঠিক আছে, তো চাপ সমান তাহলে আমরা কি বলতে পারি? চাপ সমান বলতে পারি প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। এবার যদি আমরা মাত্রা দেখি তাহলে চাপের মাত্রা কি হবে? দেখো, চাপের মাত্রা জানার আগে আমাদের বলের মাত্রা জেনে নিতে হবে। বলের মাত্রা কি হয়? mL/t-2, ঠিক আছে, আর ক্ষেত্রফলের মাত্রা হয় L²। তাহলে আমরা P সমান পেয়ে যাব mL/t-2 ডিভাইডেড বাই L²। সেইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি mL−T², যেটা আমরা এখানে mL−T² করেছি। ওকে, এবার যদি আমরা একক দেখি তাহলে চাপের একক কী হবে? দেখো, বলের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে ডাইন এবং ক্ষেত্রফলের একক হবে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে চাপের একক সিজিএস পদ্ধতিতে হয়ে যাবে ডাইন সেন্টিমিটার স্কোয়ার। আর যদি আমরা এতে করি এসআই পদ্ধতিতে করি তাহলে বলের একক নিউটন এবং ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার। তাহলে আমরা পেয়ে যাব নিউটন পার মিটার স্কোয়ার, যেটাকে আমরা পাস্কেলও বলি। তাহলে 1 পাস্কাল সমান কত হবে? 1 পাস্কাল সমান হবে 1 নিউটন পার মিটার স্কোয়ার। এবং সেটাকে যদি আমরা এতে পরিণত করি সিজিএসে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারে, সেই ক্ষেত্রে দেখো 1 নিউটন সমান কত ডাইন আমরা জানি? 1 নিউটন সমান আমরা জেনে এসেছি 10⁵ ডাইন। ঠিক আছে, তাহলে 10⁵ ডাইন ডিভাইডেড বাই, এবার দেখো 1 মিটার স্কোয়ার সমান হবে যে 100 স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার, তাই না? তাহলে তার যদি আমরা সূচকের নিয়মে লিখি 10⁴ সেন্টিমিটার স্কোয়ার হয়। তাহলে এখান থেকে আমরা যদি কাটাকাটি করার পর যেটা পাবো সেটা হবে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, যেটা হবে সিজিএস ইউনিট। তাহলে আমরা বলে দিতে পারি 1 পাস্কাল সমান 1 নিউটন পার মিটার স্কোয়ার, এবং যদি ডাইন সেন্টিমিটার স্কোয়ারে বলি তাহলে 10 ডাইন সেন্টিমিটার স্কোয়ার। এরপর আসছি চাপ কাকে বলে। যদি বলে যে চাপ কাকে বলে তখন ব্যাখ্যাটা কিভাবে বলবে বা সংজ্ঞাটা লিখবে কেমন করে? কোনো তলের একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে যে বল প্রযুক্ত হয় তাকেই চাপ বলবো। যদি আমরা তলের ক্ষেত্রফল এ ধরি এবং প্রযুক্ত লম্ব বলটা হয় যদি এফ হয়, তাহলে চাপ সমান হয়ে যাবে F/A। এর এককগুলো আমরা করে এলাম, সেটাই লিখে দেবে আরেকবার। ঠিক আছে, এরপর ফল কাটতে ধারালো ছুরি কেন ব্যবহার করা হয়, এর কারণটা কি? একটা তোমাকে ধারালো ছুরি দিল আর একটা হচ্ছে ভোঁতা ছুরি দিল, তাহলে সেই ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে তাড়াতাড়ি ফল কাটার সুবিধা হবে? দেখো, যদি আমরা একটা ফলকে কাটি তাহলে যে ফলকে কাটছি সেই ফলকে কাটার জন্য যে ছুরিটা আমরা ব্যবহার করব সেই ছুরিটা তোমার ধারালো হতে হয়। কারণ ধারালো ছুরির ক্ষেত্রে তার যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা কিন্তু কম হয়। ঠিক আছে, ধার যে অংশটিতে আছে তার ক্ষেত্রফলটা কম হয়। আর যদি ভোঁতা ছুরি হয় সেই ক্ষেত্রে তার ক্ষেত্রফলটা কি হবে? বেশি হবে, তাই না? আর চাপের যে রাশিমালা আমরা দেখে এসেছি, চাপ সমান F/A, অর্থাৎ ক্ষেত্রফল যদি বাড়ে সেই ক্ষেত্রে প্রযুক্ত চাপটা কম হবে, এবং ক্ষেত্রফল যদি কমে সেই ক্ষেত্রে প্রযুক্ত চাপটা বেশি হবে সমান পরিমাণ বল প্রয়োগ করলে। তাহলে এখানে বুঝতে পারছি যে ধারালো যে ছুরিটা আছে সেই ছুরিটার ক্ষেত্রে তার যে প্রযুক্ত বল যেখানে কাজ করছে সেটার হচ্ছে ক্ষেত্রফল কম।
ফলে চাপের পরিমাণটা বেশি হবে। তাই ধারালো ছুরিতে কম চাপ মানে যে একই পরিমাণ চাপ দিয়ে সহজেই কাটতে পারি, কিন্তু ভোঁতা ছুরির ক্ষেত্রে একই পরিমাণ বল প্রযুক্ত করব, কিন্তু ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য চাপ কম হবে। ঠিক আছে, তাই ওই ক্ষেত্রে আরও বেশি বল প্রযুক্ত করতে হয়। ক্লিয়ার? এরপর প্রবাহী চাপ এবং ঘাতটা কি, এগুলো সংজ্ঞাগুলো আমাদের জেনে রাখতে হবে। ঠিক আছে, প্রবাহীর সংজ্ঞাটা কি? যেসব পদার্থ প্রবাহিত হতে পারে এবং সেই সব পদার্থে প্রবাহ বলা হয় বা পরিবাহী বলা হয়। যেমন তরল হিসেবে জল, ঠিক আছে, বা কোনো তোমার পদার্থ তরল অবস্থায় যদি সেটা প্রবাহিত হয় তাকে আমরা বলবো প্রবাহী। যেমন তরল হতে পারে, আবার গ্যাসীয় পদার্থও প্রবাহিত হয়, তাই তাকে প্রবাহী বলবো। তরলের চাপটা কি? একই রকমভাবে তরলের মধ্যে কোনো একটা বিন্দুতে একক ক্ষেত্রফলযুক্ত স্থানে বা তলে তরল যে পরিমাণ বল লম্বভাবে ক্রিয়া করবে তাকেই ওই বিন্দুতে তরলের চাপ বলবো। এই ক্ষেত্রেও P সমান F/A হবে। তরলের ঘাতটা কি? তরল সংলগ্ন কোনো তলের ওপর তরল লম্বভাবে যে বল প্রযুক্ত করে তাকেই ওই তরলের ঘাত বলবো। তাহলে তরলের ঘাত কাকে বলবো? ওই যে লম্বভাবে প্রযুক্ত যে বল ওই তলের ওপর তাকেই বলবো তরলের ঘাত। এবার যদি বলা হয় তরলের ঘাত এবং চাপের মধ্যে সম্পর্কটা কি, তাহলে এখানে আমরা বলে দেব বা আমরা ধরে নিচ্ছি যে তলের কোনো একটা বিন্দুতে সেটা ক্ষেত্রফল হচ্ছে A একক এবং তার উপর প্রযুক্ত বল হচ্ছে F। তাহলে ওই তরলের চাপটা কি হবে? তরলের চাপ সমান হয়ে যাবে P সমান F/A এবং প্রযুক্ত বল সমান কি হবে? প্রযুক্ত বল F সমান হয়ে যাবে P ইন্টু অর্থাৎ চাপ ইন্টু ক্ষেত্রফল। ঠিক আছে, চাপ ইন্টু ক্ষেত্রফল হয়ে যাবে, এটাই আমাদের সম্পর্ক। তাহলে বলে দিতে পারি তরলের ঘাত সমান, আর প্রযুক্ত বলটাই তরলের ঘাত, তাহলে তরলের ঘাত সমান তাহলে বলে দিতে পারি তরলের চাপ গুণিত ক্ষেত্রফল। এরপর তরলের চাপ এবং ঘাত কাকে বলে এটার সংজ্ঞাটা আমরা একটু জেনে নেব। ঠিক আছে, দেখো, তরলের মধ্যে কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলযুক্ত কোনো তলের ওপর তরল লম্বভাবে যে বলটা প্রয়োগ করবে তাকে ওই বিন্দুতে তরলের চাপ বলবো। তারপর তরল সংলগ্ন কোনো তলের ওপর তরল লম্বভাবে যে বল প্রয়োগ করবে তাকে তরলের ঘাত বলবো। তাহলে তরলের ঘাত এবং চাপের মধ্যে সম্পর্কটা কি হবে? তরলের ঘাত সমান চাপ গুণিত ক্ষেত্রফল। এরপর আসছি স্থির তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে? তিনটি জিনিসের উপর নির্ভর করে। তরলের যে গভীরতা বা যে বিন্দুতে তরলের চাপ আমরা নির্ণয় করছি তার যে গভীরতা H এবং তরলের যে ঘনত্ব আর অভিকর্ষজ ত্বরণ, এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে। তরলের চাপের যদি বৈশিষ্ট্য দেখা হয় তাহলে আমরা দেখব যে তরলের মধ্যে কোনো বিন্দুতে তরলের চাপ গভীরতার ওপর নির্ভরশীল এবং পাত্রের আকারের ওপর কিন্তু নির্ভরশীল নয়। এটা কিন্তু আন্ডারলাইন করে রাখবে। পাত্রের আকারের ওপর নির্ভর করে না, কেবলমাত্র গভীরতার ওপর নির্ভর করে। দ্বিতীয়ত, স্থির তরলের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে তরল সব দিকে একই পরিমাণ চাপ প্রয়োগ করবে। একটা বিন্দু কল্পনা করলাম, এই বিন্দুর চারিদিকে একই রকমের চাপ অনুভব করবে। তৃতীয়ত, স্থির তরলের অভ্যন্তরে যে কোনো অনুভূমিক তলের প্রতিটি বিন্দুতে তরলের চাপ সমান। যে কোনো একটা অনুভূমিক তল নিয়ে নিলাম, এই তলের প্রত্যেকটা অংশেই কিন্তু চাপের পরিমাণ কিন্তু একই হবে। এরপর এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন 2 নম্বরের থাকে। তরলের অভ্যন্তরে H গভীরতায় তরলের জন্য চাপের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। তো আমরা এখানে ধরে নেব D হচ্ছে তরলের ঘনত্ব, H গভীরতায় M বিন্দুতে একটা বিন্দু কল্পনা করে নেব। এইখানে একটা পাত্র রাখবো, এইখানে জল ভর্তি থাকবে, এখানে একটা বিন্দু কল্পনা করে নিচ্ছি M বিন্দু এবং H গভীরতায় আছে এটা, এবং এর ঘনত্বটা হচ্ছে তরলের D। যদি নিই তাহলে উপরিতলে লম্বভাবে
যে টান দেওয়া হলো, ফলে লম্ববৃত্তাকার চোঙ, এটা একটা লম্ববৃত্তাকার চোঙ কাল্পনিকভাবে আমরা করতে পারি, এবং এ ক্ষেত্রফল বিশিষ্ট তলে লম্বভাবে চোঙে থাকায় যে তরলের ওজনে লম্বভাবে নিচের দিকে ক্রিয়াশীল হবে। ঠিক আছে, ওজনটা নিচের দিকে ক্রিয়াশীল, তাই তরলের ওপর তরলের ঘাত কত হবে? তরলের ঘাত এফ সমান হয়ে যাবে তখন এইচ যে উচ্চতা বিশিষ্ট তরলের স্তম্ভের যে ওজন, অর্থাৎ এই যে তোমার উচ্চতাটা আমরা ধরলাম এইচ, তার যে এই যে একটা স্তম্ভ হলো, এই স্তম্ভের যে ওজনটা, সেই ওজনটা হয়ে যাবে ক্ষেত্রফল গুণিত এইচ ইন্টু ঘনত্ব গুণিত জি। ঠিক আছে, তাহলে এম বিন্দুতে যে এম বিন্দুটা আমরা নিয়েছিলাম, সেই এম বিন্দুতে তরলের চাপটা তাহলে কি হবে? যে এফ বাই এ, এবং এফ যদি আমরা এখানে পেয়ে যাই এইচ এ ডিজি এবং ডিভাইডেড বাই এ, তাহলে এখানে এ কেটে যাবে, তাহলে কি হবে? এইচ ডিজি, অর্থাৎ উচ্চতা এবং ঘনত্ব, যেটাকে উচ্চতা বলি বা সেটাকে গভীরতাও বলতে পারি। ঠিক আছে, এবং ঘনত্ব ডি আর জি, এই তিনটে বিষয়ের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে, তাই না? এটা ব্যাখ্যাটা কিন্তু করবে। হ্যাঁ, এরপর আসছি, দেখো তরলের সমোচ্চশীলতা ধর্মটা কী। বিভিন্ন আকারের পরস্পরের সঙ্গে যুক্ত কতকগুলি পাত্রে তরল স্থির অবস্থানে থাকলে তাদের উপরিতল অনুভূমিক তলে থাকবে, এটা হচ্ছে তরলের সমোচ্চশীলতার ধর্ম। জিনিসটা কেমন বোঝাচ্ছি, একটু বোঝার চেষ্টা করবে। এইখানে একটা, এইখানে একটা, আর এইখানে একটা নিয়েছি, এইখানে একটা নিয়েছি। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা জল ভর্তি রেখেছি, একই পরিমাণ যদি আমরা জল রাখি সব কটার ক্ষেত্রেই, বা একটা নির্দিষ্ট পরিমাণ যদি নিয়ে নিই, ঠিক আছে, তো সবগুলোর ক্ষেত্রেই দেখবে তরলের যে উপরিতল, এই যে উপরিতল, এই উপরিতলের লেয়ার বা স্তলটি কিন্তু সবসময় অনুভূমিক থাকার চেষ্টা করবে। ঠিক আছে, এটাই সমোচ্চশীলতা ধর্ম। ধরে নাও আমরা একটা ইটাকে একটুখানি আমরা এইরকমভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলাম, সরি এটা হলো না, আচ্ছা এঁকে দিচ্ছিলাম, এইভাবে হেলান দিয়ে রেখেছি। তো এইটাকে যদি হেলান দিয়ে রাখি, তাহলে এইখানে থাকা যে জল, সে তার যে উপরিতল সেটা কিন্তু ঠিক হেলে থাকবে, এবং আমরা যদি ভূমির সঙ্গে দেখি অনুভূমিকের সাথে, সেইভাবে কিন্তু অনুভূমিকই থাকবে, সব স্থানেই কিন্তু অনুভূমিক থাকবে। অর্থাৎ এইখানের যে একটা তল, সেটা কাল্পনিক রেখা বরাবর যদি নিই, সেটা কিন্তু ভূমির সাথে সমান্তরালে থাকবে। এটা সমোচ্চশীলতা ধর্ম। এবং এইটাকে কাজে লাগিয়ে বাড়ির যে তোমার পাড়াতে যে ট্যাঙ্কার আছে বা তোমার মিউনিসিপ্যালিটিতে, সেই ট্যাঙ্ক থেকে কিন্তু জল আমাদের প্রত্যেকটা ট্যাপ কলে আসে। ঠিক আছে, এরপর আসি বায়ুমণ্ডলের চাপ। কোনো নির্দিষ্ট স্থানে কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের ওপর বায়ুমণ্ডল তার ওজনের জন্য লম্বভাবে যে বল প্রয়োগ করে বায়ুমণ্ডলের চাপ বলে। ঠিক আছে, একই রকম আমরা যে এনভায়রনমেন্টে অবস্থান করেছি, সেখানে একটা একক ক্ষেত্রফলের ওপর বায়ু যে পরিমাণ বল প্রযুক্ত করবে, সেটাকে বায়ুর চাপ বলবো। তো এখানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপটা কত বা কীভাবে আমরা সেটা ধরি, সেটা একটু দেখে নাও। সমুদ্রপৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি উষ্ণতায় 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলি। এবং প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান আমরা নির্ণয় করতে পারি। সেটা কিভাবে করতে পারি? দেখো, আমরা যদি বায়ুমণ্ডলীয় চাপ দেখি, পি সমান এইচ ডিজি হবে। ঠিক আছে, প্রমাণ চাপ হিসেবে যদি আমরা সেটাকে ক্যালকুলেট করি, তাহলে এইচ একটা নির্দিষ্ট আমরা ধরেছি পারস্তম্ভের চাপ, সেটা 76 সেন্টিমিটার, যদি মিলিমিটারে হয় 760 mmHg। ঠিক আছে, এরপর ডি অর্থাৎ ঘনত্ব। এখানে পারদের ঘনত্ব 13.596 গ্রাম পার সেন্টিমিটার কিউব,
সেই মানটা বসাবো এবং সিজিএস পদ্ধতিতে 980.6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। প্রত্যেকটার মান বসিয়ে দেওয়ার পর আমরা যে মানটা পেয়ে যাব 1.01325 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটা হবে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বার এককে যদি আমরা নির্ণয় করি, 12 কিন্তু বায়ুমণ্ডলীয় চাপের একক। ঠিক আছে, তাহলে 1 বার সমান বা 1 বার সমান কী হবে 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে প্রমাণ চাপ কত হবে? প্রমাণ চাপ সমান হয়ে যাবে 1.01325 বার। যদি আমরা টর এককে করি, টরটাও হবে তোমার বায়ুচাপের একক হবে। তাহলে 1 টর সমান কত হবে? 1 টর সমান হবে 133.28 পাস্কাল, এবং যদি আমরা সেটা mmHg-তে দেখি তাহলে 1 mmHg প্রমাণ চাপ, যেটা আমরা বলতে পারি 760 টর। ক্লিয়ার? ব্যারোমিটারের কাজ কি? ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ আমরা পরিমাপ করতে পারি। এরপর আসি ব্যারোমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস কিভাবে আমরা পাবো। দেখো, এখন গরমের সিজন চলছে, আমাদের উষ্ণতা প্রায় 41 থেকে 44-এর মধ্যে আছে। তো এই সময় যদি আমরা ব্যারোমিটারের দিকে তাকাই এবং হঠাৎ করে যদি দেখি যে ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে কমতে থাকছে বা থাকছে, ধীরে ধীরে কমছে, তখন আমরা বলে দিতে পারবো যে আজকে বৃষ্টি হতে পারে। ঠিক আছে? আর যদি মনে হয় যে ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেছে, তখন কিন্তু একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যার জন্য হঠাৎ কমেছে, এবং বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টি এবং ঘূর্ণাবাতের সৃষ্টি হবে। ঠিক আছে? কয়েক মুহূর্তের মধ্যেই কিন্তু ওটা সৃষ্টি হবে। ব্যারোমিটারের পাঠ দেখার কিছুক্ষণের মধ্যেই ঘূর্ণাবাতের সৃষ্টি হয়, ঝড় বৃষ্টি হবে। দ্বিতীয়ত, ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে বাড়তে থাকলে বুঝতে হবে যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, মানে কমে আসছে, আবহাওয়া শুষ্ক হবে এবং পরিষ্কার থাকবে। ঠিক আছে? এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। এরপর আসছি বায়ুর চাপ 76 সেন্টিমিটার পারস্তম্ভ কথাটির অর্থটা কী? এর অর্থটা কী? দেখো, কোনো স্থানে বায়ুচাপ 76 সেন্টিমিটার পারস্তম্ভে এই কথার অর্থ হলো ওই স্থানে বায়ুচাপের সাহায্যে কোনো নলের মধ্যে 76 সেন্টিমিটার পারস্তম্ভকে ধরে রাখা সম্ভব হয়, এবং তার মানটাও আমরা নির্ণয় করতে পারবো। 9 সেন্টিমিটার স্কোয়ারে করে দেবে, এটা আগে করে এলাম। এরপর আসছি বায়ুমণ্ডলের চাপ আছে অথচ সেই চাপ আমরা অনুভব করি না কেন? এটা তোমাদের নিজেদের ওপর ছেড়ে দিচ্ছি, এটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? তারপর আসছি খুব গুরুত্বপূর্ণ একটি, সাইফন কাকে বলে। ঠিক আছে? তো সাইফন হলো একটা ব্যবস্থাপনা যা বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগিয়ে ঘটানো হয়, এবং তোমরা দেখবে যে একটা কোনো উঁচু স্থানে যে ট্যাঙ্ক থেকে তরলকে আরেকটি ক্ষুদ্র ছোট এরকম এতে ড্রামে ঢালতে আমরা ইউ আকৃতি একটা নল ব্যবহার করে থাকি। সেখানে কিন্তু আমরা সাইফন ক্রিয়া কাজ করিয়ে থাকি। ঠিক আছে? তো উঁচু থেকে নিচুতে নিয়ে আসার জন্য তরলকে আমরা সাইফন প্রক্রিয়া ব্যবস্থা করব, এবং এই পুরো ব্যবস্থাপনাটাকে বলবো সাইফন। ঠিক আছে? কীরকমভাবে দেখো, সাইফন বলতে দুমুখ খোলা অসম বাহু বিশিষ্ট ইউ নল, যা কাঁচ, রাবার বা প্লাস্টিক দিয়ে তৈরি হয়। যে পাত্রে তরলকে স্থানান্তরিত করতে হয়, যেমন স্থানান্তরিত করতে হবে তাকে অপেক্ষাকে, মানে যে এই যে যে তোমার পাত্রটা আছে, এখান থেকে তো জলটাকে আমরা বের করে নিয়ে আসব। ঠিক আছে? তাহলে ওটাকে একটু উঁচুতে অবস্থান করাতে হবে, এবং যে পাত্রে তরলটাকে আমরা নিয়ে আসব সেটাকে আমরা একটু নিচুতে করব, তাহলে কিন্তু সাইফন প্রক্রিয়া কার্যকর হবে। এবং তার সাথে সাথে এই যে টিউবটা রয়েছে, ইউ আকৃতির টিউব, তার মধ্যে কিন্তু আমরা যদি জলকে স্থানান্তর করি, জল ভরবো, অর্থাৎ যে তরলটাকে স্থানান্তর করব সেই তরলটা দিয়ে পূর্ণ থাকবে, এর মধ্যে কোনো বায়ু থাকবে না। এর ক্রিয়াটা ব্যাখ্যা করলে জিনিসটা আরও ক্লিয়ারলি তোমরা বুঝে নিতে পারবে।
দেখো সাইফনের মধ্যে একই অনুভূমিকে সি এবং ডি দুটি বিন্দু নেওয়া হলো এবং বায়ুমণ্ডলের চাপ পি, এ পাত্রে তরল থেকে সি বিন্দুর উচ্চতা H1, এগুলো আমরা ধরে নিলাম। দেখো ছবিটা কাছে না রাখলে হবে না। এখানে আমরা ধরে নিচ্ছি দেখো এই যে পার্থক্যটা রয়েছে সি এবং এ, এটা কিন্তু H1, আর এইখানে যে জলের তল থেকে এইখানে ডি পর্যন্ত বিডি হচ্ছে তোমার H2 ধরে নিয়েছি। এবার দেখো এই যে সি বিন্দু রয়েছে, এই সি বিন্দুতে চাপ তাহলে কত হবে, তরলের চাপটা কত হবে, যে পরিমাণ বায়ুর চাপ আছে সেইখান থেকে এই যে তরলটা রয়েছে তোমার সি এবং এ যে নলটার মধ্যে তার যে চাপ সেটা H1 DG, এটা কিন্তু বিয়োগ করতে হবে, তাহলেই কিন্তু ওপরের দিকে উঠবে তরলটি। ক্লিয়ার? এরপর এখানে ডি বিন্দুতে তরলের চাপ কত হবে, ডি বিন্দুতে তরল চাপ বায়ুমণ্ডলের চাপ মাইনাস এইখানে যে নিচের যে তরলটা আছে তার যে চাপ সেই চাপটা বিয়োগ হবে, তাহলে পি মাইনাস H2 DG। তাহলে এইখানে পিসি এবং পিডি এদের মধ্যে চাপের পার্থক্যটা যদি আমরা নির্ণয় করি তাহলে আমাদের এইরকম আসবে, পিসি মাইনাস পিডি সমান পি মাইনাস H1 DG মাইনাস পি প্লাস H2 DG। সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি পিসি মাইনাস পিডি সমান H2 মাইনাস H1 DG। এবার দেখো H2 এর যে উচ্চতা বা দৈর্ঘ্য সেটা কিন্তু বেশি H1 এর থেকে, ফলে এই যে পুরো মান, এই পুরো মানটা কিন্তু গ্রেটার দেন 0 হয়ে যায়, অর্থাৎ পজিটিভ হবে। তাহলে পিসি গ্রেটার দেন পিডি হবে। তাহলে এইখানে এই যে সি বিন্দুতে যে তরলের চাপ সেই চাপটা কিন্তু অনেকটাই বেশি হবে ডি বিন্দুর থেকে, ফলে উচ্চ চাপ থেকে তরল নিম্নচাপের দিকে ছুটে যাবে এবং ডি বিন্দুতে আসার পর সে অভিকর্ষজ বলের টানে নিচের দিকে নেমে আসবে। বোঝা গেল? এইখানে এই ভাষাটাই লিখেছি, জাস্ট তোমরাও লিখে দেবে। ক্লিয়ার? এরপর সাইফন ক্রিয়ার শর্তগুলো কী কী? সাইফন ক্রিয়ার শর্ত হচ্ছে তরলকে স্থানান্তরিত করতে হবে, নলকে সেই তরল দ্বারা পূর্ণ করতে হবে। দ্বিতীয়ত, যে পাত্র থেকে তরল স্থানান্তরিত করা হবে সেই পাত্রকে একটু ওপরের দিকে রাখতে হবে এবং যেটাতে স্থানান্তর করব সেটাকে নিচুতে রাখতে হবে। আর তৃতীয়ত হচ্ছে সাইফন ক্রিয়া বায়ুমণ্ডলের চাপের জন্যই নল বেয়ে তরলের উপরে ওঠে এবং তার সাইফন ক্রিয়া সংঘটিত হয়। যদি বায়ুমণ্ডলীয় চাপ যদি না থাকে সেই ক্ষেত্রে সাইফন ক্রিয়া কাজ করবে না এবং যে নলের তরলকে স্থানান্তরিত করতে হবে সেই নলকে যে কোনো রকমের কিন্তু ছিদ্র রাখা যাবে না, ছিদ্র থাকলে কিন্তু সেই ক্ষেত্রে বায়ুর চাপের পরিবর্তন ঘটবে, তাই কিন্তু আমরা ছিদ্র রাখবো না। ঠিক আছে? সাইফন ক্রিয়ার ব্যবহার দেখো, স্বয়ংক্রিয় যে তোমার শৌচাগারে যে ফ্লাশার ব্যবহার করা হয়, ঠিক আছে, সেই ফ্লাশারে কিন্তু সাইফন ক্রিয়া কাজ করা হয়। আর সাইফন ক্রিয়ার সাহায্যে বড় বড় ব্যারেল থেকে যে তেল বা পেট্রোল বা ডিজেলকে ছোট ছোট স্থানে স্থানান্তরিত করা হয়। এবার যদি প্রশ্ন আসে চাঁদে যে সাইফন ক্রিয়া কি কাজ করবে এবং কেন? চাঁদে সাইফন ক্রিয়া কাজ করবে না, কারণ সাইফন ক্রিয়ার জন্য বায়ুমণ্ডলের চাপের জন্য নল বেয়ে তরল ওপরে ওঠে, চাঁদে বায়ুমণ্ডল নেই, তাই সাইফন ক্রিয়া কাজ করবে না। ক্লিয়ার? এরপর আসছি যে প্লবতা কাকে বলে। এটা আমরা ক্লাস 8-এ পড়ে এসেছি, জাস্ট একটু পড়ে নেব। প্লবতা বৈশিষ্ট্যটা আমরা একটু পড়ে নেব, কারণ এগুলো আমরা পড়ে এসেছি। ঠিক আছে? প্লবতার বৈশিষ্ট্য দেখো, প্লবতা 3টি বিষয়ের ওপর নির্ভরশীল: বস্তুর নিমজ্জিত অংশের আয়তন এবং যে মাধ্যমে বস্তু নিমজ্জিত হয় তার ঘনত্ব এবং ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ এর উপর নির্ভরশীল। এবং প্লবতা সর্বদা ঊর্ধ্বমুখে কাজ করবে। কোনো একটা চিত্র দিয়ে আমরা পরে বোঝাচ্ছি, আগে এইগুলো একটু দেখে নাও, তারপর বলছি। প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এগুলো আমরা বললাম, যে আয়তনের উপর নির্ভর করে পদার্থের যেটা নিমজ্জিত হবে এবং তরল বা গ্যাস তার ঘনত্বের উপর যেটা নিমজ্জিত হয় এবং ওই স্থানের অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে। এইখানে এরকমভাবে একটা বিকার রাখলাম, তাতে হচ্ছে তোমার একটা কাঠ ব্লককে ফেলে দিলাম। তো কাঠ ব্লককে ফেলে দিলে এটা একটু ভালো করে আঁকি থামো। এখানে একটা কাঠ ব্লককে ফেলে দিলাম।
ঠিক আছে, তাহলে কাঠ ব্লকটা কি জলের মধ্যে ভাসবে, তাই না? এভাবে জলের মধ্যে ভাসবে। তাহলে জলের মধ্যে যে ভাসছে, এইখানে দেখো এই কাঠ ব্লক তার ওজনটা নিচের দিকে কার্য করছে এবং তরল তার ঊর্ধ্বমুখী যে বল, প্লাবতা বল, সেটা কিন্তু ওপর দিকে কাজ করাবে। ফলে এই দুজনের মধ্যে ওজন যদি তোমার প্লাবতা বলের থেকে কম হয়, সেই ক্ষেত্রে কিন্তু ভাসতে থাকবে বস্তুটি। কোন কোন ক্ষেত্রে হয় সেটা কিন্তু আমরা দিয়েছি, একটু পরে তোমরা চিত্রসহ এইভাবে ব্যাখ্যাটা আমরা করে দেব। 1 মিনিট দাঁড়াও। আর্কিমিডিসের নীতিটা আমরা একটু দেখে নিই। যে কোনো বস্তুকে স্থির তরল এবং গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে যদি নিমজ্জিত করি, তাহলে বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটবে এবং আপাত হ্রাস বস্তুর দ্বারা অপসারিত তরলের সঙ্গে সমান হবে। ধরে নাও একটা বাথটবের মধ্যে কানায় কানায় পূর্ণ আছে, ঠিক আছে, কানায় কানায়ভাবে বাথটবটি জল দ্বারা পূর্ণ আছে। তো এমতো অবস্থায় কানায় কানায় পূর্ণ আছে, এইখানে কেউ স্নান করছে, তাহলে সে আলতো করে যদি হেলে পড়ে, তাহলে দেখবে কানায় কানায় ভরা জল থেকে জল কিছু নিচের দিকে গড়িয়ে পড়ছে, ঠিক আছে। এর যে পরিমাণ জলটা গড়িয়ে পড়লো, সেই পরিমাণ জলের যদি আমরা ওজন দেখি, সেটা কিন্তু এই যে ব্যক্তিটা জলের মধ্যে নিমজ্জিত হলো, তার যে আপাত ওজন হ্রাস হলো, তার আপাত ওজন হ্রাসের সঙ্গে সমান হবে এই যে জলের পরিমাণ যেটা পড়ে গেল, ঠিক আছে, বোঝা গেল। এরপর আসছি, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হবে কি? দেখো, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় না। কারণটা কি? অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ওজনহীন হয়ে যায় বস্তু। ফলে তরলপূর্ণ পাত্রের মধ্যে কোনো বস্তুকে যে কোনো অবস্থানে রেখে পাত্রটিকে বাধাহীনভাবে পড়তে দেওয়া হলে বস্তুটি তরলের সঙ্গে একই ত্বরণে নামতে থাকে, ফলে ঊর্ধ্বমুখী বলের কোনো প্রভাব ঘটে না, যার জন্য আর্কিমিডিসের সূত্র অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হয় না। এরপর বস্তুর ভাসন ও নিমজ্জনের যে শর্তগুলো কী কী, শর্তটা দেখে নাও। এখানে 3টে শর্ত আছে। যখন বস্তুর ওজন প্লাবতা ওজনের থেকে বেশি হবে, ঠিক আছে, প্লাবতা ওজনের থেকে বেশি হবে, তখন কিন্তু বস্তুটি ডুবে যাবে। আর যখন বস্তুর ওজন প্লাবতা বলের থেকে কম হবে, তখন কিন্তু বস্তুটি ভাসবে। আর যখন প্লাবতা বল এবং বস্তুর ওজন সমান হবে, তখন বস্তুটি তরলের মধ্যে নিমজ্জিত অবস্থায় ভেসে বেড়াবে, ঠিক আছে। তাই এটা একটু তোমরা দেখে নিও, ক্লিয়ার। এটাকে পি করে দেবে চিত্র অনুযায়ী, এটাকে পি, এটাকেও পি, এটাকেও পি করে দেবে, ক্লিয়ার। এরপর আসছি, 1 টুকরো লোহার যদি আমরা জলে ছেড়ে দিই, সেটা কিন্তু ডুবে যায়, কিন্তু ওই একই পরিমাণ লোহাকে পিটিয়ে যদি আমরা একটা কড়াই করে দিই, সেটা কিন্তু জলে ভাসে। এর কারণটা কি? কারণ হচ্ছে, যখন লোহার টুকরোটা ছিল, তাতে কিন্তু তাদের যে ক্ষেত্রফল, তলের যে ক্ষেত্রফল, সেটা কম ছিল এবং তাতে কিন্তু তরল দ্বারা যে প্লাবতা বল, সেটা কম পরিমাণ ক্রিয়া করছিল। যখন সেটাকে কড়াইয়ে রূপান্তরিত করছি, সেই ক্ষেত্রে কিন্তু তার ক্ষেত্রফল বাড়ছে তলের, ফলে বেশি পরিমাণ স্থানে তরল প্লাবতা বল ক্রিয়া করছিল, ফলে তার ক্ষেত্রে ওজনের তুলনায় প্লাবতা বল বেশি হচ্ছিল, তাই ভাসছিল, ঠিক আছে। জাহাজের ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটবে, ক্লিয়ার। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে। আর তোমরা যদি নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখতে পারো। ওকে, থ্যাংক ইউ।